আমি হঠাৎ ওর এমন চেহারা দেখে ভয় পেয়ে গেছি। ফোনটা আসার পর থেকে আকাশের চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধ দেখছি। এরপর সারা সন্ধ্যাবেলা আকাশকে আর কোথাও দেখতে পাইনি। অদ্ভুত একটা মানুষ আকাশ। কখন যে ভালো করে কথা বলে আর কখন যে চট করে রেগে যায় বোঝা বড়ই দায়। এই বাড়িতে আসার পর থেকে আকাশের পরিবারের কোনো লোকজন কাউকেই দেখিনি। অনেকগুলো কাজের লোক আছে, তারাও আমাকে দেখে ভয়ে কাচুমাচু হয়ে থাকে। আকাশকে যে জিজ্ঞেস করব ওর পরিবারে কে কে আছে সে সুযোগটাও হয়ে ওঠেনি। বেশ রাতে আকাশ ফিরে আসে। আমি রুম থেকে বের হচ্ছিলাম, তখন টলতে টলতে আকাশ রুমের দিকে ঢুকলো। তাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো। তখনই আমি ওকে ধরে ফেলি। ধরে নিয়ে বিছানায় কোনো রকম শুইয়ে দিয়ে চলে আসব। তখনই আমার হাতটা টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ? এসো। কি পরিমাণ ড্রিঙ্কস করেছে কে জানে, আমি কিছুতেই হাত ছাড়াতে পারছি না। উল্টো টানাটানি করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম তার উপর। মদ্যপ অবস্থায় আকাশ কতটা হিংস্র হতে পারে তা খুব করে বুঝতে পারলাম। মনে তীব্র কষ্ট নিয়ে তার পাশবিকতা দেখলাম। নিয়তি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, তবে এটা জানি যে আমাকে আকাশের হাতের পুতুল করে দিয়েছে। পরের দিন ব্রেকফাস্ট করে আকাশ অফিসের জন্য রেডি হচ্ছে। সকাল থেকে কোনো কথাই বলেনি সে আমার সাথে। রেডি হতে হতে বলল, তোমার আজ অফিসে যাওয়ার দরকার নেই, 2 দিন পর থেকে যাবে। আজ একটু রেস্ট নাও। আমি শুধু চেয়ে দেখলাম, কিছু বললাম না। 2 দিন পর আমি অফিসে আসি আকাশের সাথেই। অফিসে আসলাম, কিন্তু একটা অস্বস্তি বোধ করছি। আমি বুঝতে পারছি আমার চারপাশে আড়ালে কানাঘুষা চলছে। 2-1টা কথা যে কানে আসেনি তাও নয়। আকাশের কেবিনে যাচ্ছিলাম, কে যেন নিচু স্বরে বলছে, এসেই স্যারকে তো হাত করে নিয়েছে মেয়েটা। আরেকজন বলল, ঠিকই বলেছেন, দেখে তো মনে হয় না ভাজা মাছটা উল্টে খেতে পারে। আজ দেখলাম স্যারের গাড়ি করে এসেছে। আমি শুনেও না শোনার ভান করে চলে আসি। মনটা আরও খারাপ হয়ে গেছে। আমাকে নিয়ে কত সমালোচনা চলছে অফিসের মধ্যে। ফেরার সময়ও আকাশের গাড়ি করেই ফিরতে হলো আমাকে। পরদিন অফিসে যাবার আগে আকাশকে বললাম, আমি আপনার সাথে যাব না, আপনি চলে যান, আমি অন্য গাড়িতে চলে যাব। আকাশ একটু ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন, কি সমস্যা? আমি বললাম, না তেমন কোনো সমস্যা নেই। সে বলল, সমস্যা নেই তো এই কথা বলছো কেন? কেউ কিছু বলেনি তো আবার তোমাকে? কেউ কিছু বলেনি, তবে প্রতিদিন আপনার একজন বিয়ে আপনার গাড়ি করেই যাবে আসবে, সেটা তো দৃষ্টিকটু হবেই। আকাশ বলল, দেখো কাজল, তুমি চাকরিটা এখন না করলেও পারো। তোমার যা প্রয়োজন, যত টাকা প্রয়োজন নির্দ্বিধায় নিতে পারো, কিন্তু আমি চেয়েছি তুমি চাকরিটা করো তোমার নিজের জন্য। না করতে চাইলে জোর করব না তোমাকে। তবে অফিসে যেতে হলে আমার সাথেই যেতে হবে। অগত্যা ওর সাথেই অফিসে গেলাম। ডেইজির চোখ থেকে ঘৃণা আর আগুন বের হয়, সেটা আমি বেশ বুঝতে পারছি। অফিসে অন্য কেউ কিছু বলার আগে সেই কথা ডেইজি সবার কাছে পৌঁছে দেয়। আর পৌঁছাবেই না কেন? তার পোস্টটা আকাশ আমাকে দিয়েছে, চাইলেই আর যখন তখন আকাশের কেবিনে যেতে পারছে না এখন সে। কিন্তু পরদিন অফিসে এসে দেখি আমার কেবিনে অন্য একটা মেয়ে। আমি ঢুকতেই সালাম দিয়ে বলল, ম্যাম আমি তুলি, আকাশ স্যারের নতুন পিএ, আপনি আসুন আমার সাথে। আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটা অন্য একটা কেবিনে নিয়ে যায় আমাকে। মেয়েটা বলল, ম্যাম আজ থেকে আপনার কেবিন এটা। আমার কেবিন মানে? মেয়েটা বলল, আজ থেকে আপনি কোম্পানির জিএম, তাই নতুন কেবিন আপনার জন্য। মেয়েটা খুব হাসি খুশি, দেখে বেশ ভদ্রই মনে হচ্ছে। তুলি হাসি মুখে বেরিয়ে যায় রুম থেকে। আকাশ কি শুরু করেছে সব? এমনিতেই নানান কথা উঠছে, তার উপর এখন এই কাজ করলো আমার সাথে। সবাই কি ভাবছে কে জানে। আমি সাথে সাথে আকাশের কেবিনে চলে যাই। গিয়ে বললাম, কি শুরু করেছেন আপনি? আকাশ বলল, কি করেছি? আমি বললাম, জিএম করেছেন আমাকে নাকি? মানুষ কি ভাববে ভেবে দেখেছেন একবার? আকাশ বলল, কে কি ভাবলো তাতে আকাশের কোনোদিনও কিছু যায় আসেনি, আজও যায় আসে না। আমি বললাম, কিন্তু আমার যায় আসে। আমি সাধারণ ঘরের মেয়ে, আমাকে মানুষের সামনে দাঁড়াতে হয়। আকাশ বলল, দাঁড়াও, কে মানা করেছে? তবে ভুলে যেও না, আমি যা বলবো তুমি তাই করতে বাধ্য। এই লোকটার সাথে কথা বলাই বৃথা। আমার কেবিনে আসার সময় শুনতে পেলাম কেউ একজন বলছে, স্যারের বাসায় নাকি একটা মেয়ে থাকে। আমার পরিচিত একজন নাকি প্রতিদিনই দেখে, একসাথে সন্ধ্যায় যায় আর সকালে একসাথে বেরিয়ে আসে।
আরেকজন বলল, আরে এসব বড় লোকদের ব্যাপার স্যাপার, টাকা কোথায় কিভাবে খরচ করবে আর কাকে কোথায় রাখে সে সব আমাদের ভাবনার বাইরে। তখনই একজন বলল, মেয়েটা কেমন চিন্তা করেছেন একবার? স্যারের বাসায় থাকে, স্যার তো বিয়েই করেনি। অন্যজন বলল, আরে টাকার জন্য এসব মেয়েরা সবই করতে পারে। আর কিছু শোনার সাহস হয়নি আমার। বুঝতে পারছি তারা এখনও জানে না সেই মেয়েটি আমি। এতটা জেনে গেছে, আর কয়েকদিনের মধ্যে এটাও জেনে যাবে। আর কিছু ভাবতে পারছি না আমি। চাকরিটা না শেষ পর্যন্ত আমাকে ছাড়তেই হয়। যতক্ষণ বাইরে ব্যস্ত থাকি ভালোই থাকি, চাকরি ছেড়ে আকাশের প্রাসাদে বন্দি হয়ে থাকতে চাই না আমি। দম আটকে মরে যাব আমি। আরও একটা সপ্তাহ ভালোই কেটে যায়। আকাশও এর মধ্যে এমন কিছুই করেনি। আমিও অভ্যস্ত হয়ে গেছি এই বাড়ির সাথে আর আকাশের সাথে অফিসে আসা যাওয়াটা নিয়ে। আরও বেশ কিছুদিন কেটে যায়। আকাশকে এতটা স্বাভাবিক আগে কখনোই দেখিনি। আমার সাথেও কোনো মিসবিহেভই করিনি। তারপর একদিন রাতে আকাশ বিছানায় হালকা হেলান দিয়ে বসে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসির আভা। আমিও বিছানায় বসে চুল ঠিক করছি, শুতে যাব। তখন মনে হলো আমার ঘাড়ে কিছু একটা আছে। আমার হাত কাঁপতে থাকে। ভয়ে ভয়ে হাত দিয়ে ঝাড়তেই আমার সামনে এসে পড়ল। আমি চিৎকার করে আকাশকে জড়িয়ে ধরি। চোখ আর খুলি না। মাকড়সা, আমি এত ভয় পাই আমি আর চোখ খুলে দেখার সাহস করছি না। আকাশও সুযোগ বুঝে জড়িয়ে ধরে বলে, আদর খেতে ইচ্ছে করছে তো মুখ ফুটে বললেই তো পারো। এত নাটক করে আমার বুকে আসার দরকার ছিল না, একবার বলেই দেখতে। আকাশের কথার মানে বুঝতে না পারলেও চোখ মেলে বুঝলাম আমি ওকে এমনভাবে জড়িয়ে ধরেছি। আস্তে আস্তে বললাম, নাটক মানে? আমার গায়ে মাকড়সা পড়েছে। আকাশ বলল, ও এটা। তাকিয়ে দেখি মাকড়সা আকাশের হাতে। আমি চিৎকার করে আরও শক্ত করে জড়িয়ে ধরি আকাশকে। আকাশ বলল, আরে আরে, ছাড়ো ছাড়ো ছাড়ো, দম বন্ধ হয়ে মরে যাব তো, এটা ফেলে দিয়েছি। আমি বললাম, সত্যি বলছেন? তাকিয়ে দেখি নেই। যাক বাবা, বেঁচে গেছি। এতক্ষণে মনে পড়লো আমি এখনও ওকে ধরে রেখেছি। এবার লজ্জা পেয়ে গেছি। আস্তে আস্তে ওকে ছেড়ে দিলাম, কিন্তু আকাশ ছাড়ছে না আমাকে। আমি বললাম, ছাড়ুন ছাড়ুন। আকাশ বলল, তুমিই তো ধরেছিলে, আমি কি ধরতে বলেছিলাম? আদর পেতে নাটক করলে, তাই না? আমি বললাম, ছি, কী সব বলছেন যা তা। আকাশ বলল, যা সত্যি তাই বলছি। এখন তো আর ছাড়াছাড়ি নেই। আজ এক অন্য আকাশকে আবিষ্কার করলাম আমি। বিয়ের পর যতবার সে কাছে এসেছে প্রতিবার আমি নরকের যন্ত্রণা ভোগ করেছি, কিন্তু আজ তার স্পর্শে অনেক কিছু ছিল। নিজের অজান্তে আমি আবেগে বন্দী হয়ে যাচ্ছি। কি করছি আমি? মনে পড়তে সরে যেতে চাইলাম। আকাশ বলল, এই মেয়ে, এত হাত পা ছোড়াছুড়ি করলে মাকড়সা লাগিয়ে দিব কিন্তু। এই যে এখানে রাখা আছে। তাকিয়ে দেখি সত্যিই তো সাইড টেবিলে মাকড়সাটা রাখা। ভয়ে হাত পা জমে আসে আমার। এই লোকের বিশ্বাস নেই, সত্যি সত্যি আমার গায়ের ওপর দিয়ে দিবে। আমার মাথা তখন অন্যদিকে যাচ্ছে। আজ আকাশের ছোঁয়ায় আমি যেন ঘোরে ডুবে যাচ্ছি। সত্যি অন্যরকম ভালো লাগার ঘোরে ডুবে গেলাম আমি। সকালে যখন ঘুম ভাঙে নিজেকে আকাশের বুকে আবিষ্কার করলাম। উনিও জড়িয়ে ধরে রেখেছেন আমাকে। গত রাতের কথা মনে পড়তেই নিজেই লজ্জা পেলাম। আকাশের হাত ছড়াতেই ওর ঘুম ভেঙে যায়। আমি তড়িঘড়ি করে উঠে বসে এলোমেলো নিজেকে গোছাতে ব্যস্ত। আকাশ ঘুমু ঘুমু চোখে তাকিয়ে আছে আমার দিকে। তাতে আমার বেশ অস্বস্তি লাগছে। হঠাৎ মাকড়সার কথা মনে পড়তেই তাকিয়ে দেখি এখনও সেখানেই আছে মাকড়সাটা। আমি বললাম, মরে গেছে নাকি? আকাশ বলল, কি? আমি বললাম, রাতের মাকড়সাটা নড়াচড়া করছে না তো, এখনও এক জায়গাতেই আছে। আকাশ বলল, বোধহয় মরে গেছে। তোমার চিৎকার শোনার পর এটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নিশ্চিত। আকাশের ঠোঁটের কোণে একটা চাপা হাসি। আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। উঠে গিয়ে কাছ থেকে দেখলাম, না, নড়াচড়া নেই। আরও ভালো করে খেয়াল করে দেখি এটা নকল। তার মানে আকাশ ইচ্ছে করে এসব করেছে, তাই না? চোখ পাকিয়ে আকাশকে বললাম, আপনি ইচ্ছে করে ভয় দেখিয়েছেন এই রাবারের মাকড়সা দিয়ে। আকাশ বলল, আমি মোটেও এসব করিনি, তুমি করেছো। তুমি আদর পেতে চেয়েছো, এই জন্য সব নিজে সাজিয়েছ, আর এখন আমার দোষ দিচ্ছ, তাই না? এখন সব বুঝতে পারছি আমি। আকাশের কথা শুনে রাগে ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ি। অফিসে যাবার পথে আকাশকে বেশ ফুরফুরে মনে হলো। আকাশের অনেক কিছুই এখনও আমার অজানা। কত রূপ দেখেছি এই মানুষটার। হঠাৎ আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা
আপনার বাসায় আপনার নিজের আপনজন বলতে কেউ নেই? কোনোদিন আপনার বাবা মায়ের কথা তো শুনিনি। আর একটা বিষয় খেয়াল করলাম, সারা বাড়িতে ওনাদের কোনো ছবিও নেই। বলুন তো কেন? আকাশ বলল, আমার কেউ নেই। মুখ শক্ত করে জবাব দেয় আকাশ। তারপর আর কোনো কথাই বলেনি সে। তবে তার চেহারার রং পাল্টে গেছে, এটা চোখে পড়ার মতো। চোখে পড়ার মতো। তাই আমিও আর ঘাটাইনি বিষয়টা। হয়তো আমার মা বাবার মতোই ওনারও একই অবস্থা হয়েছে। শুধু শুধু মনে কষ্ট দিলাম আর কি ওনার। অফিসে পৌঁছে আকাশ আমার আগে গাড়ি থেকে নেমে হনহন করে চলে যায়। তারপর যতক্ষণ অফিসে ছিল সবাই ভয়ে কাঠ হয়েছিল যে সামনে যাচ্ছে সেই তোপের মুখে পড়ছে। লাঞ্চের আগেই বেরিয়ে যায় আকাশ। অফিস শেষে বের হয়ে দেখি আমার জন্য গাড়ি পাঠিয়েছে, কিন্তু আকাশ নেই। বাসায় ফিরেও আকাশকে কোথাও পেলাম না। এদিকে ঘন কালো কালো মেঘ করেছে আকাশে। একটু পরে ঝুম বৃষ্টি শুরু হয়। একা একা বসে আছি আমি। কিছুই ভালো লাগছে না। এ বাড়িতে অনেক মানুষ আছে, সবাই সময় মতো সব কাজ করে ফেলে। আকাশের রুমের দিকে তারা একটা নির্দিষ্ট সময়ে আসে, তাছাড়া উপরে তারা তেমন একটা আসে না। আমি নিজে গিয়ে কখনো কথা বললেও তারা খুব গুটিয়ে থাকে। এটা আমার খুবই খারাপ লাগে। তারা আমার উপস্থিতিতে জড়সড় হয়ে যায়। এত মানুষের ভিড়েও আমি একা। বাবা মার কথা আজ খুব মনে পড়ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তাও মন খারাপ হচ্ছে। আমি আবার অনেক গান শুনি, মনে হয় গান শুনেই বেঁচে আছি। মন খারাপ হলে আবারও বেশি গান শুনি। রুমে এসে একটা গান প্লে করে আবার ব্যালকনিতে এসে বসলাম। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির হালকা ঝাপটা চোখে মুখে লাগছে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তখন এই গানটা আমার চোখ ভিজিয়ে দেয়। মফস্বলে বড় হয়েছে আমি। বাবা আর্মি অফিসার ছিলেন। যখন ছুটিতে আসতেন বাড়িতে, মনে হতো আমাদের বাসায় ঈদ। বাবার আদরের রাজকন্যা ছিলাম আমি। আর আজ নিয়তি কোথায় নিয়ে যায় মানুষকে। মামির সংসারে লাথিজাটা খেয়ে আজ আকাশের হাতের পুতুল। ভীষণ মনে পড়ছে বাবা মায়ের কথা। কেন তোমরা আমাকে ফেলে চলে গেলে? আর যাবে যদি, নিয়ে যাওনি কেন সাথে? এই গানটা আমার কলিজায় লাগছে। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়নোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়। হঠাৎ গান বন্ধ হয়ে যায়। ভেতরে তাকিয়ে দেখি আকাশ এসেছে। উস্কো খুস্কো চুল, চোখটা লাল। নিজের অজান্তে আকাশের মনে কষ্ট দিয়েছি ওর বাবা মার কথা বলে। আমার ভীষণ খারাপ লাগছে। আমি আমার চোখ মুছে নিলাম। এমন সময় আকাশ এসে এমনভাবে হাতে চেপে ধরলো আমার, খুব ব্যথা পাচ্ছি, কিন্তু মুখে বলতে পারছি না। এই মেয়ে, তুমি কি মনে করো নিজেকে? তুমি আকাশকে বদলে দিবে, ইমোশনাল করে দিবে? নো, নেভার। আকাশ যেমন ছিল তেমনই থাকবে। ব্যথায় চোখে পানি চলে আসে আমার। আকাশ হাতটা ছেড়ে চলে যায়। আমি বোকার মতো তাকিয়ে আছি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, দেখে আকাশ নেই বিছানায়।
ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু অনেক সময় পরেও যখন এলো না, আমি তখন উঠে গেলাম। উঠেই একটা হোঁচট খেলাম। ড্রিম লাইটের হালকা আলোয় দেখি আকাশ বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে 2 হাঁটুতে হাত রেখে মাথা গুজে আছে। আমি বেশ অবাক হলাম। কাছে যেতেই বুঝলাম আকাশ কাঁদছে। আমার ভীষণ মায়া হচ্ছে আকাশের জন্য। কেন জানি মনে হচ্ছে আকাশও আমার মতোই অসহায়। আস্তে করে কাঁধে হাত রেখে বিছানার কিনারায় বসলাম। আকাশ কেন কাঁদছে, কি বলে সান্ত্বনা দিব? আকাশ আমার দিকে তাকায়নি, শুধু একটু সরে এসে আমার কোলে মাথা গুঁজে আমাকে আঁকড়ে ধরে অবুঝ শিশুর মতো কাঁদতে থাকে। আমি বললাম, কি হয়েছে আকাশ, আপনি কাঁদছেন কেন? আকাশ কোনো কথা বলে না। আমি ওর মাথায় হাত রাখি। কি বলবো, বলার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। একটা সময় আকাশ শান্ত হয়ে যায়, চুপচাপ শুয়ে থাকে। কিছু সময় পরে আকাশকে বিছানায় নিয়ে এলাম আমি। একেবারে বাধ্য শিশুর মতো সে এসে শুয়ে পড়ে বিছানায়। বেশ কয়েকটি মাস কেটে যায় আমাদের। অফিসের লোকদের বাঁকা দৃষ্টিতেও আমি চাকরিটা করছি। এর মধ্যে একদিন অফিসে পার্টির আয়োজন করা হলো। নতুন একটা কোম্পানির সাথে চুক্তি উপলক্ষে এই আয়োজন। সব দিক বিবেচনা করে আকাশ সন্ধ্যায় পার্টিটা রাখে। অফিসে আলাদা হলরুম রয়েছে, সেখানে এই পার্টি। কনফারেন্স রুমে হয়ে থাকে পার্টিটা। পার্টিতে সবাই তখন ব্যস্ত। আকাশও নতুন যারা গেস্ট তাদের সময় দিচ্ছে। আমি একপাশে সরে চুপচাপ বিষয়গুলো দেখছি। কিছু সময় তুলির সাথে গল্প করলাম। আকাশ তুলিকে ডাকতেই তুলি একটা কাজে চলে যায়। এমন সময় এই অফিসের একটা লোক এসে ওনার সাথে ড্যান্স পার্টনার হতে বলল। আমি খুব ভদ্রভাবে ওনাকে রিজেক্ট করলাম। উনি চলে গেলেন। কিছু সময় পর গেস্টদের মধ্যে একজন এসে অফার করলেন আমাকে। সেটাও আমি রিজেক্ট করে বললাম, এক্সকিউজ মি, আমি এসবের সাথে কমফোর্টেবল নই, ধন্যবাদ। ডেইজি কোথা থেকে এসে বলল, ঢং দেখে বাঁচি না, যত সব ন্যাকামি। স্যারের সাথে থাকতে তো লজ্জা করে না। ধোয়া তুলসী পাতার ভাব নিয়ে লাভ নেই। স্যারের সাথে যে রাত কাটাও, সেসব খবর আমরা কিন্তু জানি। ডেইজির কথা শুনে আমার কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে। আমি বললাম, ডেইজি। নিজেকে সামলাতে না পেরে চড় দেওয়ার জন্য হাত তুলতেই ডেইজি আমার হাতটা ধরে ফেলে। ডেইজি বলল, হয়েছে তো স্যারের রক্ষিতা, সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? তখন দাঁড়িয়ে থাকা লোকটা বলল, তাই নাকি? আকাশ সাহেবের পছন্দও আছে বলতে হবে। ইউ আর সো সেক্সি। তা আমি একবার একটু বড় করে দেখতে চাই। আকাশ সাহেব পুরো সপ্তাহে যা দেয় আমি এক রাতে তার দ্বিগুণ দেব তোমাকে। প্লিজ আপত্তি করবেন না। এক মুহূর্ত আর সেখানে দাঁড়াতে পারলাম না। আমি মুখে হাত চেপে দৌড়ে বের হয়ে আসি। আকাশ কোথায় নামিয়েছে আমাকে। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। রাস্তায় হাঁটছি আর চোখ মুছছি বারবার। এই ছিল আমার কপালে? আকাশ এটাই কি চেয়েছিল তবে? কিছু ভাবতে পারছি না। ইদানিং মাথা ভীষণ যন্ত্রণা করে মাথাটা ঘোরায়। এখনও আমার মাথা চক্কর দিচ্ছে। এমন সময় আকাশের গাড়ি আমার সামনে এসে থামে। আকাশ বেরিয়ে আসে, আমার হাত ধরে বলে, চলো আমার সাথে। আমি বললাম, কোথায়? সে বলল, অফিসে। আমি ঝাটকা দিয়ে ওর হাত থেকে নিজের হাতটাকে সরিয়ে দেই। রাগে আমার চোখে আগুন জ্বলছে। আমি বললাম, কেন, আরও ক্লায়েন্ট আছে নাকি আপনার, যারা আমার সাথে রাত কাটানোর অফার করবে? আকাশ ঠাস করে একটা চর বসিয়ে দেয় আমার গালে আর বলল, চুপচাপ আমার সাথে চলো। আমি বললাম, যাব না, আমি কোথাও যাব না। আকাশ আমার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে তুলতে তুলতে বলল, সবাই জানুক তুমি কে, সবার জানা প্রয়োজন। আমি বললাম, কি জানাবেন? আমি আপনার 2 বছরের চুক্তি করাবো? আপনার ব্যবসায় যেমন চুক্তি করেন, আজ এটার সাথে চুক্তি শেষ হলে কাল নতুন কোনো কোম্পানির সাথে, সেই রকম সবাইকে এটাই জানাতে চাইছেন নাকি? আকাশ বলল, একদম চুপ থাকো, চুপচাপ বসে থাকবে। আমি বললাম, ভুল কি বলছি আমি? তারাও ভুল কিছু বলেনি। আপনার চুক্তি শেষ হলে আরেকজন আমাকে 1 মাসের জন্য চুক্তির অফার করতে পারে। একজন তো 1 রাতের অফার করলই। আকাশ বলল, এই মেয়ে চুপ করো, একদম চুপ, আর একটা কথাও বলবা না। আকাশ ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আমি কেঁদেই যাচ্ছি। আকাশ আমাকে অফিসে না নিয়ে বাসায় নিয়ে আসে। বাসায় আসার সাথে সাথে আমি দৌড়ে রুমে চলে আসি। মাথা প্রচণ্ড ব্যথা করছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আকাশও আমাকে ডাকেনি আর। পরদিন সকালে ঘুম ভাঙলো। আকাশ অফিসে যাবার জন্য রেডি। আকাশকে বললাম, আমি চাকরিটা আর করব না। আকাশ বলল, কেন, ওদের জন্য চাকরি ছেড়ে দিবে নাকি? আমি বললাম, না, আমি নিজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তুমি করতে না চাইলে জোর করব না তোমাকে।
তারপর সে অফিসে চলে যায়। লাঞ্চের পরে আকাশ ফিরে এসে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু বের হব বাইরে। আমি বললাম, কোথায় যাব? সে বলে, এত প্রশ্ন কেন করো? রেডি হতে বলেছি, তাড়াতাড়ি করো তো। শহরের বাইরে এক শান্ত নদীর পাড়ে নিয়ে আসে আকাশ আমাকে। অদ্ভুত সুন্দর, শান্ত, সবুজ এই জায়গাটা নিমিষেই মন ভালো করে দেয়। আকাশ বলল, আমার যখন খুব বেশি মন খারাপ লাগে, পার্টি, ক্লাব, বন্ধুবান্ধব সব কিছুই বোরিং মনে হয়, তখন এই জায়গাটায় চলে আসি। আমি বললাম, এটা কি আপনার অনেক পছন্দের জায়গা? আকাশ বলল, এটা আমার খুব পছন্দের জায়গা। চুপচাপ বসে আছি দুইজন গাছের ছায়ায়, বাতাসে প্রাণ জুড়িয়ে নদীর পানি দেখছি। আমি ভাবছি তুলির কথা। আকাশ অফিস থেকে বের হবার পরই আকাশের বিয়ে তুলি আমাকে ফোন করে। আমি ভাবছি তুলির কথাগুলো। আকাশ অফিস থেকে বের হবার পরই তুলি আমাকে ফোন দিয়ে বলে, ম্যাডাম, আপনি অফিসে আসলেন না যে আজ? আমি বললাম, তুলি, আমি চাকরিটা আর করব না। তুলি বলল, সে কি ম্যাডাম, কেন? আমি বললাম, আমি আর চাকরিটা করতে চাইছি না। তুলি বলল, ম্যাডাম, কাল যা হয়েছে তার জন্য সবাই আমরা লজ্জিত। আর আপনি যে স্যারের ওয়াইফ সেটা তো কেউ জানতো না, তবে আমি ভেবেছিলাম আপনি স্যারের গার্লফ্রেন্ড। হি হি। স্যার কালকে যা কাণ্ড করলেন, আসলেই ম্যাম আপনি অনেক লাকি স্যারের মতো একটা হাজব্যান্ড পেয়েছেন। আমি বললাম, কি করেছেন উনি? তুলি বলল, আসলে কাল যা হয়েছে আমি সবটা দেখেছি। যখন স্যারকে জানাতে গেলাম তখন আপনি চলে গেছেন। স্যার আসার পরই ওই লোক স্যারকে বলে, মিস্টার আকাশ, আপনার চয়েস আছে, বলতেই হবে, আপনার মিস্ট্রেস তো জোস। স্যার তখনই ওই লোকের কলারটা ধরে বলে, কি বললি? লোকটা ভয় পেয়ে যায়। সে বলল, আপনার অফিসের তারাই তো বলেছে মেয়েটা নাকি আপনার রক্ষিতা। স্যার এলোপাথারি মারতে থাকে ওই লোকটাকে। অনেক কষ্টে স্যারকে সবাই ফেরায়। স্যার অনেক চিল্লাচিল্লি করে বলতে থাকে, রক্ষিতা শব্দটা কে দিয়েছে? যে রক্ষা করে সেই তো রক্ষিতা নাকি? কি অদ্ভুত এই সমাজ, কো ওয়াইফকে রক্ষিতা নামে ডাকে। স্যার বলল, হ্যাঁ, কাজল আমার রক্ষিতা, কারণ আমাকে রসাতলে যাবার হাত থেকে রক্ষা করেছে। এখানে অনেক মানুষ আছে যারা আমার সুযোগ নিতে চেয়েছে, তাদের হাত থেকে রক্ষা করেছে সে আমাকে। একটা কথা কান খুলে শুনে রাখুন সবাই, কাজল আমার বিবাহিতা স্ত্রী। আর যারা এই অফিসে আমাকে ব্যবহার করতে চেয়েছিলেন, ষড়যন্ত্র করেছেন, সবাইকে আমি চিনি। তাই আমি কোনো ব্যবস্থা নেবার আগেই কালকের মধ্যে স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে চলে যাবে চাকরি ছেড়ে। আর তুলি, এখনই ফাইলটা রেডি করো, এই চুক্তিটা বাতিল। যত টাকা লস হবে হোক, এই বাস্টারদের সাথে আর কোনো চুক্তি হবে না, ভবিষ্যতেও না। তুলি বলল, ম্যাডাম, আমি তো হা করে স্যারের কথাগুলো শুনছিলাম। আপনাকে এত ভালোবাসে স্যার, আপনাদের জুটি সেরা জুটি ম্যাডাম। আর ডেইজি সহ দুইজন আজই চাকরি ছেড়ে চলে গেছে। আমি বললাম, থ্যাঙ্কস তুলি, তোমার স্যার এখন কোথায়? তুলি বলল, স্যার তো বেরিয়ে গেছেন একটু আগেই। তুলির সাথে কথা বলার একটু পরই আকাশ বাসায় এসে আমাকে এখানে নিয়ে আসে। জায়গাটা বেশ ভালো লাগছে আমার। আকাশ বলল, কি ভাবছো? আকাশের কথায় ভাবনায় ছেদ পড়ল। আমি বললাম, কিচ্ছু না, দেখছি খুব সুন্দর জায়গাটা। সে বলল, কাজল? আমি বললাম, আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি আমার বাবা মা খুব ব্যস্ত। আমাকে সময় দেওয়ার মতো সময় ওনাদের ছিল না। চাকরদের হাতে বড় হয়েছি বললেই চলে। বাবা ব্যস্ত ওনার অফিস এবং ব্যক্তিগত জীবন নিয়ে, আর মা, উনি ক্লাব আর সমিতি নিয়ে কত কিছু নিয়ে ব্যস্ত থাকেন ওনারা। সারাদিনে শুধু ব্রেকফাস্ট করার সময় সবাইকে একসাথে দেখতাম, তখন আমারও তারা স্কুলে যাবার জন্য। তারপর রাতে যখন ঘুমিয়ে পড়তাম তখন ওনারা বাসায় ফিরতেন। আমার কোনো কিছুর অভাব ছিল না, যা চাইতাম তাই পেতাম। অনেক টিউটর ছিলেন আমার, তারা একজনের পর একজন আসতেন আমাকে পড়ানোর জন্য। বাবা মা এসবের কমতি রাখেননি আমার। তবে একটা বাচ্চার যে বাবা মায়ের ভালোবাসা যতটুকু প্রয়োজন সেটুকু তারা দিতে পারেনি। তবে একজন মানুষ ছিল যাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম আমি, সে হলো আমার দাদু। দাদু আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখতেন, যাতে বাবা মায়ের অভাবটা আমি বোধ না করি। দাদু আমার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। আজ প্রায় 5 বছর দাদু আমাকে একদম একা রেখে চলে গেছেন। দাদুর চলে যাওয়ায় আমি বেপরোয়া জীবনযাপন শুরু করি। এই সব ব্যবসা শুধু দাদুর নাম রক্ষা করার জন্য আঁকড়ে ধরে আছি।
আরেকজন ছিলেন গফুর চাচা। ছোটবেলা থেকে দাদু আর উনি আমার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। আমি কিংবা দাদু কখনো ওনাকে কাজের লোক মনে করিনি। আকাশের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। মৃত্যু এমন একটা বিষয় যার সান্ত্বনা দেয়া যায় না। যার হারায় সেই বোঝে। আমিও বুঝি। আকাশের বাসায় শুধু ওর দাদুর ছবি কেন সেটা এখন বুঝতে পারছি। কিন্তু ওর বাবা মা, আপনার বাবা মাও কি? সে বলল, আমার কেউ নেই, কেউ ছিল না, শুধু দাদু ছিল, সে হারিয়ে গেছে। আকাশের কথার কিছুই বুঝতে না পারলেও এটা বুঝলাম যে বাবা মার প্রতি তার একটা কষ্ট আছে ভেতরে কোথাও। তাই এই বিষয়ে আর কথা বাড়ালাম না। কখন যে দেখতে দেখতে প্রায় ১.৫ বছর পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। ইদানিং শরীরটা একদম ভালো লাগছে না। কেমন লাগে সেটাও আমি নিজেই বুঝতে পারি না। আকাশ শুনলে হুলুস্থুলু কাণ্ড বাঁধাবে, তাই ওকে কিছু বলিনি। মাথা ঝিমঝিম করে, অবশ্য মাথা ব্যথা প্রায়ই হয় আমার, হয়তো এই জন্যই মাথা ঘুরায়। এদিকে আকাশ অনেক ব্যস্ত হয়ে গেছে। ওর দাদুর নামে একটা হাসপাতাল তৈরি করছে। অফিস আর হাসপাতালের কাজ সব তদারকি করতে গিয়ে খুবই ব্যস্ত সময় পার করছে ইদানিং। সেই সকালে বের হয়ে রাতে ফিরে আসে বাসায়, আর আমি সারাদিন বাসায় একাই থাকি। মাঝে মধ্যে মামার কাছে যাই, কখনো সাইফ আর সুমনা আসে। এর আগে আকাশ একদিন আমার মামা মামিকে নিয়ে আসে আমাদের বাসায়। আমি এত খুশি হয়েছিলাম ওনাদেরকে দেখে, কারণ আমি ভাবতে পারিনি আকাশ ওনাদের নিয়ে আসবেন। মামা আর মামিও এখানে এসে খুব খুশি। আকাশ জোর করেই ২ দিন ওনাদের এই বাসায় রেখেছিল। আগে যখন অফিসে যেতাম তখন এই বাসার যারা আছে তাদের সাথে মেশার তেমনটা সুযোগ পেতাম না। এখন হাতে প্রচুর অবসর সময় থাকায় আমি সংসারের সব দেখাশোনা করছি নিজেই। যারা এখানে আছে প্রত্যেকেই খুব মিশুক। আগে আমাকে দেখে সবাই একটা আতঙ্কের মধ্যে থাকতো। এর কারণ যে আকাশ তা আমি বুঝতে পেরেছি আগেই। আকাশ আগে বাসায় একদম থাকতো না বললেই চলে। কিন্তু হাসপাতালের কাজ শুরু করার আগে আকাশ বাসায় প্রচুর সময় কাটিয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে বাগানের প্রতিটি গাছ। এতেও এই বাড়িতে যেন নতুন করে প্রাণ ফিরে আসে। এখন অনেক ব্যস্ত, তাই সেই সময় হচ্ছে না, কিন্তু আমি ভালোই সময় কাটাচ্ছি। শোভা নামের একটা মেয়ে আছে, গফুর চাচার মেয়ে। সেও এখানেই কাজ করে, সবার কাজের তদারকি করে। মেয়েটা ভারী মিষ্টি দেখতে আর ভীষণ মিশুক। আমার সাথে বেশ ভাব জমে গেছে তার। আজ কাঁচা আমের ভর্তা, কাল তেঁতুল ভর্তা, কখনো বাগানের ঢাসা পেয়ারা নিয়ে আসে আমার জন্য। কেমন মায়ায় জড়িয়ে যাচ্ছি এই সংসারের জন্য। আকাশের প্রতি আমার ধারণা বদলে যাচ্ছে। কি জানি কেন সারাক্ষণ তার কথাই মনে পড়ে আমার। আমি কি আকাশের প্রেমে পড়ে যাচ্ছি? কি সব চিন্তা ভাবনা করছি আমি। আকাশকে বাধ্য হয়ে বিয়ে করেছিলাম। না আকাশ আমায় ভালোবাসে, না আমি আকাশকে ভালোবাসি। ২ বছর পূর্ণ হলেই তো চলে যাব এই বাড়ি ছেড়ে। আরও ৩ মাস কেটে গেছে। এদিকে হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে। আকাশের ব্যস্ততা আরও বেড়ে গেছে। ইদানিং আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। মাথা ঝিমঝিম করে, মাঝে মাঝে বমি বমি ভাবও হয় খুব। ২ দিন বমিও হয়েছে। আজ যখন আকাশ অফিসে চলে যায় খুব খারাপ লাগছিল, তাই শুয়েছিলাম অনেকটা সময়। তারপর যখন উঠে গেলাম মাথা ঘুরে পড়ে যাই। তখন শোভা উপরে এসেছিল। সে দেখতে পেয়ে তাড়াতাড়ি আরও অন্যান্যদেরকে ডেকে এনে রুমে নিয়ে মাথায় পানি ঢালে। কিছুটা সুস্থ বোধ করলেও শোভা জোর করেই ডাক্তারের কাছে পাঠায় আমাকে। আমি একা যেতে পারবো না ভেবে সে নিজেও আমার সাথে আসে। তার চোখে মুখে খুশির ঝিলিক। কিন্তু আমার ভীষণ ভয় হচ্ছে। শোভা যা ভাবছে সত্যিই যদি তা হয়, কি করব আমি? আমার একদিকে যেমন ভয় লাগছে, অন্যদিকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আবার আতঙ্কিত হয়েও আছি। এ যেন এক মিশ্র অনুভূতি। ডাক্তার অনেকগুলো টেস্ট করালেন। সামান্য এই সমস্যার জন্য এত টেস্ট করাতে হবে কেন বুঝি না। কিভাবে যে রোগীর কাছ থেকে টাকা নেবে সেই ধান্দায় থাকে মনে হয় তারা। এসব মনে মনে ভেবে বিরক্ত হচ্ছি। রিপোর্ট পরের দিন দিবে, তাই বাসায় চলে আসি। সন্ধ্যায় আকাশ বাসায় ফিরে এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি। আকাশ বলল, এই সন্ধ্যায় শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? আমি বললাম, না, মাথাটা ধরে আছে তাই। আকাশ বলল, রেডি হও, এক্ষুনি ডাক্তারের কাছে যাব। আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেটা ওকে জানানো যাবে না। আর এখন নিয়ে গেলে আবার পরীক্ষা করবে, আর কি রিপোর্ট আসবে সেটা আকাশ অলরেডি জেনে যাবে।
কিন্তু আমি সেটা চাচ্ছি না। আর তাছাড়া সারাদিন শেষে বাসায় এসে আবার আমাকে নিয়ে বের হবে, সেটাও আমার খারাপ লাগবে। তাই বললাম, আরে তেমন কিছুই না, দুপুরের ঘুমানো অভ্যাস হয়ে গেছে, আজ ঘুমাইনি তাই মাথাটা ধরে আছে। আকাশ বলল, ও আচ্ছা তাই বলো। জানো, আর মাস দুয়েকের মধ্যে হাসপাতালের কাজটা শেষ হয়ে যাবে। আমি খুবই এক্সাইটেড। আকাশের চোখে মুখে খুশি, কত প্রাণ খুলে মনে হয় হাসছে। পরদিন আমি নিজেই রিপোর্ট আনতে গেলাম। ডাক্তার বলল, আপনার গার্ডিয়ান কেউ আসেনি? আমি বললাম, ডক্টর, আমার আসার মতো কেউ নেই, তাই যা বলার আমাকেই বলুন। ডাক্তার রিপোর্ট দিলেন আমার হাতে। রিপোর্ট হাতে নিয়ে বসে আছি আমি বসা থেকে উঠতে পারছি না মনে হচ্ছে আমার কাছে। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। আমার পা ভেঙে আসছে। এখন আমি কি করব? এখন কাউকে কিচ্ছু বলা যাবে না। তারপর বাসায় ফিরে আসি। শোভা দৌড়ে আসে আমাকে দেখে। বলল, ভাবি, ডাক্তার কি বলল? আমি মৃদু হেসে বললাম, তেমন কিছুই না রে, অতিরিক্ত টেনশনে নাকি মাথা ঘুরিয়ে পড়ে গেছে। শোবার মুখ দেখে বুঝতে পারলাম ও আশা ভঙ্গে ব্যথিত হয়েছে। তারপরেও তাকে কিছু বলতে পারলাম না। প্রায় 1.5 মাস পরে হাসপাতালের কাজ শেষ হয়েছে। আকাশ আমাকে নিয়ে ঘুরিয়ে দেখালো হাসপাতাল তৈরি হয়ে গেছে, তবে চালু করতে আরও 4-5 মাস লাগবে। নতুন কর্মচারী, ডাক্তার, নার্স নিয়োগের প্রসেস শেষ হতে। আকাশের ব্যস্ততা এখন কমেছে। আজকাল আকাশ অনেক খোশ মেজাজে থাকে, কিন্তু আমার ভেতরে কি চলছে আমি কাউকে বোঝাতে পারছি না। আর মাত্র কয়েকটা দিন, 2 বছর পূর্ণ হলেই আমি চলে যাব আকাশের জীবন থেকে। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই বাড়ি, এই বাড়ির মানুষজন, এই বাড়ির ছাদ, বাগান, সব কিছুর মায়ায় জড়িয়ে গেছি। এর মধ্যে আমার শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছে। কাউকে কিছুই বলতে পারছি না। আকাশের ব্যস্ততা এখন অনেকটা কম হওয়ায় বাসায় থাকতে পারছে অনেকটা সময়। আকাশ যখন দেখলো আমাকে বমি করতে, তখন জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমি বললাম, তেমন কিছু না, হঠাৎ এমন হলো মনে হয় অ্যাসিডিটির জন্য। আকাশ কিছু না বললেও ওকে চিন্তিত মনে হলো। এরপর একদিন আকাশ আমাকে নিয়ে বের হতে চাইছে, কিন্তু আমার প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে যে যাওয়া সম্ভব হয়নি। ক্লান্তিতে হাত পা ভেঙে আসে আমার। নিজের ভেতরে নিজেকে শক্ত করতে চেষ্টা করছি, কিন্তু শরীর যে মানছে না। আজ সকালেও কেমন শরীর খারাপ লেগেছিল, বমি বমি ভাব। খুব কষ্টে আটকে রাখতে চাইলাম, কারণ আকাশ বাসায় ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। হঠাৎ আমার চোখ ঝাপসা হয়ে আসে। কোনো রকমে বিছানায় এসে চোখ বন্ধ করে শুয়ে থাকি। মাথা ভার হয়ে আছে, কিন্তু বিছানা থেকে উঠতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায় বিছানার কিনারায়। আকাশ ব্যালকনিতে ছিল, সে দৌড়ে আসে। বলল, কাজল, কি হয়েছে তোমার? কাজল? আমি জ্ঞান হারাইনি। মাথা চক্কর দিয়েছিল। কিছু হয়নি তো? মাথা। আর কোনো কথা শুনল না, এক্ষুনি যাবে আমার সাথে। আকাশকে শত অনুরোধ করেও আটকাতে পারিনি আমি। জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায় আমাকে। একদিকে টেনশনে আমার অবস্থা খারাপ, যদি রিপোর্ট দেখে কি হবে তখন? যাবার সময় আকাশ বলল, কাজল। আমি বললাম, একটা কথা বলতে চাইছিলাম। বলুন। মৃদু হেসে আকাশ বলল, আমার মনে হচ্ছে তোমার সমস্যা অন্য কিছু। আমাকে আবার নতুন করে বাধার কিছু করনি তো? আকাশের কথার মানে আমি বুঝতে পারছি, তাই কিছুই বললাম না। আমি অস্বস্তি বোধ করছি। আকাশ সেটা বুঝতে পেরে সেও আর কিছু বলল না। ভাগ্য ভালো, আগে যে ডাক্তারটা দেখিয়েছিলাম সেই হাসপাতালে আসলেও সেই ডাক্তার নাই আজ। আজ অন্য ডাক্তার ছিল। আবারও টেস্ট করতে করলাম। আকাশ বসে আছে, রিপোর্ট নিয়ে যাবে আজকে। কি করব ভেবে পাচ্ছি না। অনেক বুঝিয়ে আকাশকে রাজি করলাম আগামীকাল আকাশ রিপোর্টটা নিয়ে যেতে। অবশেষে আকাশ রাজি হলে বাসায় ফিরে আসি। এদিকে আমার ভেতর জ্বর বইছে। আর মাত্র একটা দিন, আকাশের সাথে সব বন্ধন ছিন্ন হয়ে যাবে। এই মুহূর্তে আমি চাই না আকাশ কিছু জানুক। পরদিন আকাশ অফিসে চলে যায়। সেই সুযোগে আমি নিজেই রিপোর্ট নিয়ে আসি। তবে ডাক্তারকে আর রিপোর্ট দেখাইনি, কারণ ডাক্তার আকাশের খুব পরিচিত। আমি তো জানি রিপোর্টে কি এসেছে। বিকালবেলা আকাশ বাসায় ফিরে আসে। আমাকে বলল রেডি হতে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রিপোর্ট আনতে যাবে। এখন আমি কি করব? হাত পা অবশ হয়ে আসছে।
আকাশও বের হবার জন্য রেডি হচ্ছে। ঠিক তখনই একটা ফোন আসে। রাগে আকাশের চোখ মুখ লাল হয়ে গেছে। একটা বিষয় খেয়াল করলাম, একটা ফোন আসে মাঝে মধ্যে আর আকাশ এইভাবে রেগে যায়। কে ফোন করে আর আকাশই বা এইভাবে রেগে যায় কেন? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি রুমের ভেতরে চলে আসি, কিন্তু হঠাৎ একটা শব্দ শুনে ছুটে গিয়ে দেখি আকাশ চেয়ারে লাথি মেরে ফেলে দিয়েছে। রাগে উচ্চস্বরেই কথা বলছে। কি চাও আমার কাছে? আমি সব বুঝি। একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার সাথে আর ভুলেও যোগাযোগ করার চেষ্টা করবে না। দাদু আমাকে যা যা দিয়ে গেছেন তার কানাকড়িও তোমাদের দিব না। সব ভুলে যাও। সব ভুলে যাও কিভাবে তোমরা? ওই মহিলা দাদুকে কম কষ্ট দেয়নি। কি বললে? মা? হ্যাঁ, মা। আরে ওই মহিলা আমাকে ঠিক মতো খেতেও দিত না। কোথায় ছিলে তুমি তখন? আমাকে আর কখনো ফোন দিবে না। তোমাদের উদ্দেশ্য আমি জানি। যোগাযোগ করতে চাইলে খুব খারাপ হবে। মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল আকাশ। কান্নায় ভেঙে পড়ে। আমি কাছে গিয়ে ওর পিঠে হাত রাখি। আকাশ বলল, আমাকে মা দেখায়, বাবার দায়িত্ব দেখায়। আরে স্বার্থপরগুলো আমাকে দাদুর সম্পত্তির জন্য ফোন করে। মা, সারাক্ষণ এই বাড়িতে অশান্তি লেগেই থাকতো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ওনাদের ডিভোর্স হয়ে যায়। একটা বার আমার কথা ভাবলো না। আমার মা আমাকে ফেলে অন্য একটা লোককে বিয়ে করে দেশ ছেড়ে চলে যায়। আর বাবা ওনার প্রেমিকাকে বিয়ে করেন। আমি স্কুলে যেতে পারতাম না, বাসা থেকে বের হতাম না। বন্ধু বান্ধবেরা হাসাহাসি করতো আমাকে দেখে। পিছনে তো বলতোই, সামনেও অনেক কিছু বলতো। স্কুল ছেড়ে দিতে চাইলাম, শুধু দাদুর জন্য পারলাম না। বাবা ওই মহিলাকে নিয়ে আসে। তখন দাদু অসুস্থ হয়ে পড়েন। ওই মহিলা দাদুকে ঠিকমতো ঔষধও এনে দেয়নি, খাবার দেয়নি। বাবা এসবের কোনো খোঁজও রাখেননি। খাবার খেতে একটু দেরি হলেই আমার সামনে থেকে খাবার নিয়ে যেত। আমি সবার শেষে স্কুলে যেতাম, সবার পিছনে বসতাম। ছুটি হলে সবার আগে স্কুল ছাড়তাম শুধু লজ্জায়। দাদু যখন সুস্থ হয়ে ওঠেন, উইল করে সব কিছু আমার নামে করে দেন আর বাবাকে ত্যায্য পুত্র করেন। ওনাদের অনেক আছে। অনেক থাকার পরেও দাদু আমাকে যা দিয়েছেন সেটা নেবার জন্য এখন বাবার দায়িত্ব ফলাতে আসে। সব স্বার্থপর, সব। কাউকে চাই না আমার। আমি রাতে একা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম। আমি বললাম, আকাশ শান্ত হন আপনি। আকাশ বলল, তুমি এখানে কি করছো? চলে যাও, তুমিও চলে যাও আমার সামনে থেকে। কাউকে চাই না আমার, কাউকে না। কেউ নেই আমার, চলে যাও। আকাশ নিজেই বের হয়ে চলে যায়।